শুনবো নবম গল্প, বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর রচিত ঘরে ফেরা। বাবা আর আমি হেঁটে বেড়াচ্ছি বিকেলে নদীর পাড়ে। নদীটা অনেক অনেক দূর চলে গেছে একটানা। নৌকোগুলো পাল্লা দিচ্ছে পাখিদের সঙ্গে, আর পাখিগুলো চিৎকার করছে সূর্যাস্ত দেখে। সেদিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, সেই ঘটনাটা ফের বলো না বাবা, কি করে বেঁচে এলে? বাবা বললেন, আমাকে ধরে নিয়ে গিয়েছিল। রোজই একজন দুজন গুলি করে মারে। লম্বা একটা বাড়ি, জানালা দিয়ে দেখা যায়। আমার পা পাশের লোকটিকে আগের দিন মেরে ফেলেছে। ভাবলাম এবার আমার পালা। সে রাতে কিন্তু কেউ এলো না। সকালবেলা দেখলাম ডান পাশের দুজনকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, ওদের মেরে ফেলবে। একজন একটু বয়স্ক, 40-এর মতন বয়স হবে। অন্যজনের বয়স কম, কত আর হবে, 15-16। ছেলেটি কাঁদছিল। হয়তো ওরা দুজন বাবা ছেলে, কিংবা দু ভাই, কিংবা কেউ কারো কিছু নয়। তারা ছেলেটির দু চোখ পটি দিয়ে বেঁধে দিয়েছিল, কিন্তু বয়স্ক লোকটি কিছুতেই চোখ বাঁধবে না। সঙ্গের অফিসারটি খেকিয়ে উঠছে বারবার। ছেলেটি ঠিক দাঁড়িয়ে, কিন্তু লোকটির পকেটে দুহাত, কোনো ভাবান্তর নেই। অফিসারটি ফের খেকিয়ে উঠছে, পকেট থেকে হাত বের করো। লোকটি মাথা নেড়েছে, আস্তে আস্তে বলেছে, আজ বেলা হয়ে গেছে, আজ বাদ দিলেও হয় না। আমরা জানালায় মুখ লাগিয়ে দাঁড়িয়ে, আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি অফিসারটি তখন গুলি করার হুকুম দিয়েছে। রাইফেল তাক করার আগেই ছেলেটি শার্ট ছিঁড়ে ছিঁড়ে বুকের উপর জড়ো করছে। ভাবটা এমন, গুলিখানা ঠেকে যাবে। শার্টটা পলক পড়তেই পথ পথ করে আকাশ উড়ে গেছে, আর ছেলেটি মুখ থুবড়ে পড়েছে। ওই লোকটি আলগোছে পিছে পড়ে গেছে, খুব সম্ভব পকেটে ওর হাত থাকার দরুন। অফিসারটি ছেলেটির মুখে রিভলভার থেকে একবার গুলি ছুড়েছে, কিন্তু লোকটির গায়ে গেঁথেছে 6টি গুলি। কে জানে বেয়াদবি করার জন্যে কিনা। নদীতে বাতাসের পাগলামও বেড়েছে। ওই ছেলেটির ফুটো ফুটো শার্টের মতন ঢেউ গড়িয়ে গড়িয়ে আসছে। আমি দাঁড়িয়ে পড়ি ওই দিকে। জিজ্ঞেস করেছি, তারপর তোমাদের কিছু হয়নি? বাবা অনেকক্ষণ চুপ করে থাকলেন। ওই ফাঁকে আকাশে গুটি কয়ে তারা জেগে গেল। বাবা আস্তে আস্তে বললেন, না, কিছু হয়নি। শুধু সে রাতে স্বপ্ন দেখেছি, ওরা এক টানা গুলি করছে। বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। সকালে উঠে দেখি বুকটা ভারী, ব্যথায় টনটন করছে। আর ওই কথা মনে হলে একটা একটা গুলি লাগে যেন বুকের ভেতর। বাবা চুপচাপ নদী তীরে তাকিয়ে থাকলেন, আমিও তাই। তখন মনে মনে বললাম, তুমি যখন ছিলে না বাবা, তখন খুব খারাপ লাগতো। মা মন ভার করে বসে থাকতেন, আত্মীয় স্বজনেরা দূরে দূরে থাকতো। তখন না একটা আশ্চর্য ব্যাপার ঘটেছিল, আমার একটা মেয়েকে ভালো লেগে গিয়েছিল। তখনই তো লোকজন হামেশাই এপারা ওপারা করতো নিরাপদ এলাকার খোঁজে। আমাদের বাড়ির পাশে ওরা এসে উঠেছিল, শুধু মা মেয়ে আর 2টি চাকর। আমার খুব আলাপ করতে ইচ্ছে করতো, কথা বলতে ইচ্ছে করতো সীমার সঙ্গে। বয়স আর কত হবে, ধরো 16-17। সুন্দর করে শাড়ি পরতো, আর বিকেলে চুপচাপ জানালার কাছে বসে থাকতো। আমি লুকিয়ে দেখতাম। বিশ্বাস করো বাবা, আমার মনের মধ্যকার দুঃখ কমে যেত, সুখী হতো চোখ। মনে হতো একটা দুঃস্বপ্নের মধ্যে আছি, ফের সব ঠিক হয়ে যাবে, তুমি ফিরে আসবে, মা ফের খুশি হয়ে উঠবেন, সীমার আমাদের কাছাকাছি থাকবে চিরকাল। বিশ্বাস করো বাবা, ওর দিকে লুকিয়ে তাকালেই সুখটা সামনে এসে দাঁড়াতো। মা ওদের বাসায় গেছেন, আমাকেও যেতে বলেছেন, কিন্তু আমি যাইনি। একদিন বিকেলে আমি ফিরছি বাজার থেকে, দেখি সীমা রিক্সা থামিয়েছে এক সৈন্য। রিক্সাওয়ালার গদি ওলটপালট করছে। আমি কাছে গিয়ে দাঁড়িয়েছি। সীমার মুখ ফ্যাকাশে, আমাকে দেখেই রিক্সা থেকে নেমে এসেছে। রিক্সাওয়ালার হাতে একটা টাকা গুজে আমার সাথে হাঁটা শুরু করেছে পাশাপাশি। সৈন্যরা তো রিক্সাওয়ালা ছাড়া পেয়েই ছুট। আমি জিজ্ঞেস করেছিলাম, খুব ভয় পেয়েছিলে না? সীমা জবাবে বলেছিল, হ্যাঁ, তুমি পাওনি? আমি জিজ্ঞেস করেছিলাম, কোথায় গিয়েছিলে? সীমা বলেছিল, মার ওষুধ কিনতে। আমি জিজ্ঞেস করেছিলাম, তোমার বাবা? সীমা বলেছিল, নেই, মারা গেছেন। ফের জিজ্ঞেস করেছিল, তোমার বাবা? আমি বলেছিলাম, ধরে নিয়ে গেছে। তারপর অনেকক্ষণ চুপচাপ। হঠাৎ দেখি বাসার সামনে। সীমা আস্তে করে বলেছিল, আসি, তুমি আসবে তো?
আমি জবাব দিইনি, শুধু তাকিয়ে থেকেছি। সীমা হেঁটে হেঁটে বারান্দায় উঠেছে, একবার পেছন ফিরে তাকিয়ে ভেতরে চলে গেছে। পরের সন্ধ্যায় মা আমাকে বললেন, সীমার অন্য পাড়ায় চলে যাবে রে, ওর মা খুব ভয় পেয়েছে। কোনো কথা না বলে আমি রাস্তায় নেমে এসেছি। সন্ধ্যার বাতাস ঠান্ডা, আমার মুখ আর কান দিয়ে ধুয়ে দিচ্ছিল। আমি অনেকক্ষণ হেঁটেছি, ইচ্ছে হচ্ছিল সীমাদের বাসায় যেতে, যেন ওখানে আমি শান্তি পাবো। আমি কিন্তু ওদের বাসার দিকে গেলাম না, অন্যদিকে হেঁটে বেড়ালাম। মধ্যে মধ্যে দুটো একটা গাড়ি দ্রুত দিকে ছুটে যাচ্ছে। কেউ তো সন্ধ্যার পর রাস্তায় পারতপক্ষে বেড়াতো না। আমার খুব ইচ্ছে করছিল সীমার সঙ্গে যে বিকেলে হেঁটেছি সেই অনুভূতিটা ফের জেগে উঠুক, কিন্তু মনের মধ্যে ঝাঁপিয়ে এসেছে খালি রাস্তার ঠান্ডা। হঠাৎ দেখি ওদের বাসার সামনে দাঁড়িয়ে আছি, জানালায় বাতি, বাতির রং কমলা লেবুর মতো। অনেকক্ষণ তাকিয়েছিলাম, অনেকক্ষণ। ঠিক মনে নেই কখন ফের হাঁটা শুরু করেছি, আর ঠিক তখনই বুকের মধ্যকার জমা করা শব্দটা চিৎকার করে উঠেছে। আমি আসতে বলেছি, ফিরে চলো বাবা। তখন অন্ধকার ঘন হয়ে এসেছে, রাস্তা খালি, ঝোপঝাড়, খসখস আওয়াজ হচ্ছে, হয়তো শেয়াল, হয়তো বাগডাসা। মসজিদের কাছে এসে গেছি, মিনারটা বাতাসে কাঁপছে তখন। কয়েক পলক থেমে আমি বলেছি, পাড়ার আনসার আলী সাহেবকে তোমার মনে আছে বাবা? সেই যে খুব নামাজ রোজা করতেন ভদ্রলোক, সবসময় মসজিদে নামাজ পড়তেন। একবার কারফু দিয়েছে, ভদ্রলোক এশার নামাজ মসজিদে পড়বেনি। হেঁটে হেঁটে মসজিদে এসেছেন, একটা সৈন্য দেখেছিল, সোজা মসজিদে এসে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মেরেছে। সারা রাত মসজিদে লাশ পড়েছিল। সকালবেলায় ছেলেরা এসে কবর দিয়েছে। মসজিদের পাশেই তো ওই কবর। দেখেছো বাবা? অন্ধকারে ভালো করে কিছু দেখা যায় না। রাস্তার পাশে বাঁশের বেড়া, খানিকটা জমি উঁচু হয়ে আছে। বাবা খানিকক্ষণ চেয়ে থাকলেন, কিছু বললেন না। কোথাও শব্দ নেই, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। কে যেন দূর থেকে হেঁকে উঠছে। কে যায়? বাতাসে ওই আওয়াজ থেকে থেকে কাঁপছে। আমরা ফের হাঁটছি। রাস্তা জুড়ে ঝিঝির ডাক, নিরবিচ্ছিন্ন ধারায়, শব্দের ওপর শব্দ, ডাকের ওপর ডাক, কানের কাছে তৈরি হচ্ছে আওয়াজ। তার আঘাতে ধসে যাচ্ছে বাড়িঘর, ঝোপঝাড়, জঙ্গল, মানুষের বসতি। সেই শব্দের মধ্যে ভেসে এসেছে গন্ধ। সেই বকুল গাছটা গন্ধের দোকান সাজিয়ে বসেছে। গাছটার কাছে এসে থমকে দাঁড়ালাম, বললাম, নিশিকান্তকে তোমার মনে নেই বাবা? নিশির এক বুড়ি দাদি ছিল, দু চোখে ছানি পড়া, সংসারে আর কেউ ছিল না। সেই নিশিকে এই গাছটাতে গেঁথে মেরেছে। বুড়ি দাদি রোজ গাছের নিচে এসে বসতো আর চেঁচাতো, কি রে নিশি, গাছ থেকে নামবি নে? তারপর কোথায় চলে গেল সেই বুড়ি কেউ জানে না। নিশি গাছটায় বহুদিন গেঁথেছিল। ছাদ থেকে দেখা যেত দুহাত ছড়ানো, সমস্ত পাড়াটার দিকে চেয়ে আছে। বাবা এবারও কিছু বললেন না, গাছটার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে হাঁটছেন। অন্ধকার কচুরিপানার মতো রাস্তার বাকি জমে আছে। আমাদের বাসা কাছেই, ওই তো মেহেদির বেড়া, দালানের টুকরো, গেটটা খোলা। আমি মনে মনে বললাম, জানো বাবা, তোমার ছাড়া পাওয়ার 2 দিন আগে মা হঠাৎ মারা গেলেন। হঠাৎ হাঁপাতে লাগলাম, আর হাঁটতে পারছি না। সে ঝিঝি কানের কাছে বেজে উঠছে, স্তর স্তর অন্ধকারের ভেতর ঝিঝি ডাকছে। বাবা গেট দিয়ে ঢুকলেন, তাকালেন আমার দিকে।